হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি যে আমরা ম্যাথ পিওকে প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের হবে 8 মে 2026 শিফট 1। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, সরল রয়েছে। তো আমরা সরল কীভাবে করি, যে প্রথমে আমরা লিখে নিই এটা 95 62 বিয়োগ 69 যোগ, আচ্ছা এটা যদি আমরা যোগ করি 37 আর 19 যদি যোগ করি কত হবে, 7 9 16 3 1 56। এবার 56কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 112 হবে। তো আমরা একবার এটা 112 বসাবো আর এটা হয়ে যাবে 103, ঠিক আছে। আচ্ছা এবার এটা যোগ করে নাও, 5 2 7 আর 6 9 15, মানে 157। 157 থেকে যদি আমরা 69 বাদ দিই তো 17 থেকে 9 বাদ হবে কত, 8, আর 14 থেকে 6 বাদ 8, ঠিক আছে। মানে এটা বিয়োগ করে নাও একবারে, 112 থেকে 103 বাদ দিলে হবে 9, তাহলে এটা হয়ে যাবে এখানে যোগ দিয়ে 9, 88 আর 9 যদি আমরা যোগ করি তো হবে 97, ঠিক আছে। তো অপশান এ হচ্ছে অ্যান্সার। তারপরে আবার সরল রয়েছে, তো আমরা একই রকমভাবে আবার করব। 96 বিয়োগ 27, এটা গুণ আছে তো আমরা গুণ করে নেব, যোগ 28, ঠিক আছে, যোগ এটা ভাগ আছে তো এটা ভাগ করলে হবে 13, বিয়োগ 28 2 56, এটাও গুণ করতে হবে যেহেতু অফ থাকলে গুণ করতে হবে, তাই তো। এটা 56 যোগ 17। আচ্ছা 96 থেকে 27 যদি বাদ দিই তাহলে 16 থেকে 7 বাদ হবে 9, আর 8 থেকে 2 বাদ 6, 69। 69 আর 28 যদি যোগ করো তাহলে 8 9 17 আর 6 2 8, 9 97। 97 আর 13 যদি আমরা যোগ করি তো 110। 110 থেকে 56 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 112 থেকে 56 বাদ দিলে 56, তার মানে 54 হবে, ঠিক আছে। 110 থেকে 56 বাদ দিলে 54, আর 54 আর 17 যদি যোগ করো তো 4 7 11 আর 5 6 7 71। অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, দুটি সংখ্যা এমন যে তাদের গসাগু হলো 18 এবং লসাগু হলো 540। যদি সংখ্যা দুটির যোগফল 198 হয় তবে সংখ্যা দুটি নির্ণয় করুন। আচ্ছা সংখ্যা দুটির যোগফল রয়েছে, তো এখানে 4 4 সবটাই মোটামুটি 198 হয়েছে, ওটা দিয়ে দেখছি না। দেখো গসাগু যদি 18 হয় তার মানে 18 দিয়ে সংখ্যাগুলো ভাগ যাবে, ঠিক আছে। এখানে দেখো 18 দিয়ে কোনটা কোনটা ভাগ যাচ্ছে, 84 18 দিয়ে ভাগ যাবে না, তার মানে অপশান এ হবে না। 72, হ্যাঁ 4 18 72 হয়, এটা হতে পারে। 96 18 দিয়ে ভাগ যাবে না, বাদ দিয়ে দাও। 5 18 90 এটা হবে। 126 18 দিয়ে যাবে, 5 18 90, 6 18 7 8 56, হ্যাঁ এটা যাচ্ছে, 108ও যাবে। তার মানে দুটো অপশান আরও থাকছে, তাই তো। আচ্ছা এবার দেখো 540 লসাগু। 540 লসাগু মানে এই যে দুটো সংখ্যা হবে, দুটো সংখ্যা দিয়ে 540কে ভাগ করা যাবে। যে দুটো সংখ্যার লসাগু হবে ওই দুটো সংখ্যা দিয়ে লসাগুটাকে ভাগ করা যাবে, ঠিক আছে। তো 72 দিয়ে 540 ভাগ করা যাচ্ছে কিনা আগে দেখো। তো 72 দিয়ে যদি আমরা 540কে ভাগ করি তাহলে কত হবে, 6 12 72 আর 6 9 54, মানে 90। তো 90কে 12 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এটা যাচ্ছে না ভাগ, অর্থাৎ অপশান ডি হবে অ্যান্সার। ওকে, তারপরে আবার এখানে এটাকে আমরা দেখো দশমিক রয়েছে, তো একটার পরে দশমিক রয়েছে সবটাতে, দশমিকগুলোকে ভাবো যে নেই, ওখানেও দশমিক নেই, অপশানেও দশমিক নেই, তাহলে অঙ্ক তাড়াতাড়ি হবে, ঠিক আছে। দেখো এটা আমরা যদি 7 ধরি তো 7-এর পাওয়ার 4 রয়েছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 7-এর স্কোয়ারের স্কোয়ার, তাহলে পাওয়ার 4 হয়ে যাবে, বিয়োগ 3-এর স্কোয়ারের স্কোয়ার, ঠিক আছে। দশমিকগুলো বাদই দিয়ে দিলাম, আর নিচে আছে 7-এর স্কোয়ার বিয়োগ 3-এর স্কোয়ার। ওকে, এবারে দেখো উপরেরটা তাহলে কিসের সূত্র চলে আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আসছে, মানে 7-এর স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর 3-এর স্কোয়ারকে যদি বি ধরি, তো এটা সূত্র কি, এ প্লাস বি আর একবার এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি মানে 7-এর স্কোয়ার একবার প্লাস দিয়ে লিখবো, 7-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার, আর একবার আমরা এটাকে মাইনাস দিয়ে লিখবো, 7-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার। ওকে, তো নিচে 7-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার আছে, তার মানে এটা কেটে দাও, তাহলে উপরে কত কী থাকছে, 7-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার, 7-এর স্কোয়ার মানে 49 যোগ 3-এর স্কোয়ার 9, তো
এটা যোগ করলে কত হবে 58, তো 58 অপশান ডি এ রয়েছে। দশমিকের দরকার নেই, বললাম যে উপরে আমরা প্রশ্নতে দশমিক উড়িয়ে দিয়েছি, ঠিক আছে, তাহলে 58 হচ্ছে অ্যান্সার। দশমিক থাকলে অনেক সমস্যা হতো আবার যদি এক সমান এতই হয়। আচ্ছা দশমিক কেন উড়িয়েছে বলো তো, একটার পর ছিল তাই, দুটোর পর তিনটের পর এরকম যদি থাকে, মানে একটাতে একটার পরে একটাতে তিনটার পরে, তাহলে উড়ানো যাবে না কিন্তু, ঠিক আছে, একটার পর ছিল তাই উড়িয়ে দিয়েছি। আচ্ছা পরের অঙ্ক দেখো। আচ্ছা এটা হচ্ছে এক্সের মান, তাহলে 2x এর মান আমাদের বের করতে হবে। তো প্রথমে এটা আমরা ক্যালকুলেশন করব, এক্সের মানটা বের করব। দেখো রুট 100 রয়েছে, তার মানে এটা 100 বর্গমূল 10, আর রুট 25 মানে 25-এর বর্গমূল 5 যোগ 64 বর্গমূল 8, এটা ভাগ করলে হবে 2 আর 8, তার মানে এটা 10, ঠিক আছে। তার মানে এক্স সমান আমরা 10 পেলাম। এক্স সমান যদি 10 হয় তো 2x সমান কত, 2 গুণিত 10, তার মানে 20, ঠিক আছে। অপশন বি হচ্ছে অ্যান্সার। আবার এখানে রুটের মতোই আছে, তাই তো, করো, লিখি আগে একবার লিখে দিই এটাকে। 20.25 যোগ 16 যোগ x সমান 9.5, তাই তো। আচ্ছা দেখো 20.25 এটা হচ্ছে 45-এর স্কোয়ার, তার মানে আমরা এটাকে 45 লিখতে পারবো, আর দুটোর পরে দশমিক আছে তো বর্গমূল করলে একটার পর হয়ে যাবে, মানে 4.5-এর স্কোয়ার এটা হবে, ঠিক আছে। বর্গমূল বের করে নিলাম, এটা 4.5, আর এটা লিখে দাও 16x, ঠিক আছে, 16 প্লাস x আর 9.5, তার মানে আবার যদি আমরা এখানে লিখে দিই 16 প্লাস এক্স, তো 9 এটা 4.5টা এপারে যদি নিয়ে চলে আসে তো বিয়োগ হয়ে যাবে, তাহলে 9.5 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয়ে যাবে 5, ঠিক আছে। মানে 9.5 থেকে এই 4.5টা বাদ দেবো না, এবারে নিয়ে চলে এলাম, আমি একটা লাইন টপকে দিলাম আর কি 5। এবারে দেখো এখানে রুট রয়েছে, দুদিকে স্কোয়ার করে করতে পারো, বা এমনি কমন সেন্স এখানে লাগিয়ে দাও। দেখো 5 কিসের বর্গমূল, 25-এর বর্গমূল, তার মানে এক্সের মান কত বসালে এখানে 25 হবে। এক্সের মান যদি আমরা 9 বসাই তাহলে 16 আর 9 25 হবে, তার মানে 25 আন্ডার রুট 25 হয়ে যাবে, তাই তো। তো এটার 25-এর বর্গমূল আমরা 5 পেয়ে যাব, তাহলে এক্সের মান হচ্ছে 9, ঠিক আছে। এক্সের মান যদি 9 বসাই তাহলে তো 16 আর 9 25 হয়ে যাবে, আর রুট 25-এর মান হচ্ছে 5, মানে বর্গমূল 5, তাহলে অ্যান্সার অপশন সি। ওকে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 13 সেমি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত। একই কনসেপ্টের অঙ্ক, শুধু এখানে অনুপাত চেয়েছে। দৈর্ঘ্য 5 রয়েছে, কর্ণ রয়েছে 13, এটা 5, ঠিক আছে, প্রস্থটা চেয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে অতিভুজ স্কোয়ার, 13টা অতিভুজ, তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব মাইনাস লম্ব স্কোয়ার, ঠিক আছে। তো লম্ব স্কোয়ার মানে 5 স্কোয়ার রয়েছে, যারা কনসেপ্ট জানো একবারে হয়ে যাবে, ফটাফট লিখে নেবে এটা। আর ভূমি স্কোয়ার সমান এটা, ঠিক আছে। তাহলে ভূমি স্কোয়ার সমান 13 স্কোয়ার মানে 169, আর এটা হচ্ছে 25, তো বিয়োগ করলে হবে 144, তাহলে ভূমি সমান তাহলে 12, 144-এর বর্গমূল 12, তাহলে প্রস্থ হয়ে গেল 12, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের কী চলছে অনুপাত, তাহলে দৈর্ঘ্য 5 আর প্রস্থ 12, 5 12, ওকে। একই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 8 মিটার, যদি এর পরিসীমা 160 মিটার হয় তবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গমিটারে কত। আচ্ছা দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 8 মিটার, তাই তো। পরিসীমার সূত্র কি, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে পরিসীমা, অর্থাৎ 160, তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান কত হবে, 160কে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, হ্যাঁ, 2টা যদি এপারে নিয়ে চলে আসি তাহলে এটা ভাগ হয়ে বসবে, তার মানে 80, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 80। এবার এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হচ্ছে 8 মিটার, তার মানে দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ সমান 8 মিটার, তো আমরা যদি এইভাবে এটাকে লিখি দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান হচ্ছে 80, আর দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ সমান হচ্ছে 8, এটাকে যদি আমরা যোগ করে নিই তো 2 দৈর্ঘ্য আর এটা কেটে যাবে, প্লাস আর মাইনাস কেটে যাবে, এটা যোগ করলে 88, ঠিক আছে। তার মানে দৈর্ঘ্য সমান তাহলে কত হয়ে যাবে 88কে 2 দিয়ে ভাগ, তার মানে 44, ঠিক আছে। এবার কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য হচ্ছে 8 মিটার, তো দৈর্ঘ্য যদি 44 হয় তাহলে অবশ্যই প্রস্থ তার থেকে 8 কম হবে, তার মানে 36 হবে,
ঠিক আছে। এবারে ক্ষেত্রফল চেয়েছে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটাকে গুণ করে নাও। তো 4 6 24, আচ্ছা একক অঙ্কে দুটো 24 আছে না, তার মানে গুণ করতে হবে, এটা আমাদের করি। এখানে একটু সমস্যা হবে কি, চলো এখানেই করে নিই। 4 6 24 আর 4 6 24, 25 26, তাই তো। আর 3 দিয়ে করলে 3 4 12, 3 4 12 13। এবার এটিকে যোগ করো, নিচে লেখা যাবে, আচ্ছা দেখছি। দেখো এটা কত আসছে, 4, এদিকে সাইডে লিখে দিচ্ছি, ঠিক আছে। 6 আর 2 যোগ করলে হবে 8, 3 2 5, 1 15 84 হবে, অপশন সি। 44 আর 36কে গুণ করে 15 84, ওকে। 8টি সংখ্যার গড় হলো পি, একটি সংখ্যা সরিয়ে দেওয়া হলো, ফলে নতুন গড় দাঁড়ায় p+2। সরিয়ে নেওয়া সংখ্যাটি কত ছিল? আচ্ছা দেখো, 8টি সংখ্যার গড় হচ্ছে পি, তার মানে মোট অর্থাৎ যোগফল কত, তো 8 গুণিত পি মানে 8p, ঠিক আছে। আর একটা সংখ্যা সরিয়ে দেওয়া হলো, তার মানে সংখ্যা 60টা থাকলো। এবার 60টা সংখ্যার গড় কি বলছে, p+2, তার মানে 60টা সংখ্যার গড় যদি p+2 হয়, তো মোট হবে তাহলে 7 গুণিত p+2, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে দিই, তো 7p + 14, ঠিক আছে। এটা ব্র্যাকেটের মধ্যেই রাখো, ব্র্যাকেটের মধ্যে এখানে রাখবো, এখানে আমরা মাইনাস বসাবো, তাই ঠিক আছে। কেন মাইনাস বসাবো, দেখো এটা হচ্ছে 8টা সংখ্যার যোগফল আর এটা হচ্ছে 7টা সংখ্যার যোগফল। তো 8টা সংখ্যার যোগফল থেকে 7টা সংখ্যার যদি যোগফল বাদ দিয়ে দিই, তো একটা সংখ্যা পেয়ে যাবো আমরা, আর একটা সংখ্যাটাই চেয়েছে। তো 8p থেকে এটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখো এটাকে যদি আমরা এভাবে এবার লিখতে পারবো, -7p, ব্র্যাকেট উঠিয়ে দিলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এই ছোটো ছোটো ভুলগুলো কোনো মতেই করবে না, নাহলে অঙ্ক মিলবে না, ঠিক আছে। তো 8, ওই সংখ্যাটা তাহলে কত হবে, 8p থেকে 7p বাদ দিলে p, আর এটা 14, তার মানে অপশান এ, p-14, ঠিক আছে। আচ্ছা, এটা তো সূত্র জানতে হবে, নাহলে হবে না। স্কোয়ারের যখন পরপর স্কোয়ারে যখন যোগফল বলবে, তো সূত্র হচ্ছে n × n+1 × 2n + 1/6, ঠিক আছে। n মানে হচ্ছে সব লাস্টের সংখ্যাটা, তাহলে এটা কত হবে, 60 গুণিত n+1 মানে হচ্ছে 60 + 1 মানে 61, আর 2n মানে 120, n মানে যদি 60 হয় তো 2n মানে 120, 2 গুণ, আর +1 মানে 121, আর নিচে 6। ক্যালকুলেশন করলে এটা কাটবে, 6 10 60, এবার গুণ করে নাও। 121কে যদি আমরা 61 দিয়ে গুণ করি, তাহলে 1 2 1 গুণিত 6 1 6, 6 2 12, আর 6 1 6 7, কত হবে, 1 6 2 8, 2 1 3, আর 7, আর এখানে 10 আছে, 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বেড়ে যাবে, তাহলে 73 810 কোথায় রয়েছে, অপশন ডি এ, ওকে। 23টি পরপর স্বাভাবিক সংখ্যা দেওয়া হয়েছে, সংখ্যাগুলি ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, মানে ছোট থেকে বড় হিসাবে। শেষ 11টি সংখ্যার গড় হলো 34, সবকটি 23টি সংখ্যার গড় কত? আচ্ছা দেখো, একটা জিনিস ভালোভাবে বুঝবে, তাহলে অঙ্কটা বুঝতে পারবে, যে পরপর যখন স্বাভাবিক সংখ্যার গড় বলবে, তখন মাঝের সংখ্যাটা কি হয়, গড় হয়, ঠিক আছে। এবারে এখানে আমি যদি শেষ 11টি সংখ্যার গড় বলেছে 34, তার মানে শেষ 11টি সংখ্যার মাঝখানে হবে 34। মাঝখানে যদি 34 হয়, তাহলে এদিকে 11টি টোটাল সংখ্যা আছে, তার মানে এখানে 5টা সংখ্যা হবে এইদিকে ডান দিকে, আর এদিকেও 5টা সংখ্যা হবে, ভালোভাবে একটু বুঝবে, ঠিক আছে। তাহলে এই টোটাল 11টা সংখ্যা আমরা এখানে বসালাম, সংখ্যাগুলো লিখছি না, যখন যেখানে যেখানে দরকার পুরোটা লিখছি, ঠিক আছে। তাহলে এটা 34 হয়ে গেল, তার মানে এইদিকে 35 36 এইভাবে যাবে, আর এদিকে 33, এদিকে 32, 31, তারপরে হচ্ছে 30, 29, এইভাবে আসবে। তার মানে এরকম ছোট হতে হতে চলে যাবে 28, 27, 26, এরকমভাবে চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তাহলে 23 নম্বর সংখ্যা, ঠিক আছে। এদিকে ছোট হতে 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 এদিকে 1 নম্বর সংখ্যাতে আসবে, মানে একে আসবে না, 1 নম্বর সংখ্যাতে আসবে। টোটাল 23টা সংখ্যা বলেছে। আচ্ছা, আমি কি বললাম, যে পরপর সংখ্যা থাকলে মাঝের যে সংখ্যাটা ওটা হচ্ছে গড়।
তো আমরা এই যে 11টা সংখ্যার গড় 34 ওটা দিয়ে আমরা একটা সিরিজ পেলাম কি এইভাবে চলে যাবে 28, 27, 26 করে চলে যাবে, আর পুরোটা লিখছি না। তো মাঝের সংখ্যাটা গড় মানে 23টা সংখ্যার যদি আমি মাঝের সংখ্যাটা ধরি, এখানে যদি মাঝের ধরে নিই, তাহলে এদিকে টোটাল 11টা সংখ্যা থাকবে আর এদিকেও 11টা থাকবে, তাহলে এই 11 আর 11 22 হবে, আর মাঝখানে একটা সংখ্যা 23, তার মানে মাঝেরটা এটা গড় হবে। তার মানে এদিক থেকে আমি যদি ডান দিক থেকে 11টা সংখ্যা বাদ দিয়ে যেটা হবে ওটাই মাঝখানে আসবে। তো এদিকে দেখো, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, মানে এই 11টা সংখ্যা ডান দিকে বাদ, মানে এখানে যেটা আমি বললাম, তার মানে এটা মাঝখানে আসছে, এটা 28, তার মানে এখানে হচ্ছে 28, বুঝতে পারছো তো। আর এদিকে আবার এদিকে 27, 26 করে 11টা টোটাল সংখ্যা হবে, এদিকে 27, 26, 25, 24 করে, তার মানে মাঝখানে 23টা সংখ্যার মাঝখানে 28 আসবে। তো অপশন ডি হচ্ছে অ্যান্সার, মানে গড় হবে 28। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আমি যথেষ্ট চেষ্টা করেছি বোঝানো। না যদি বুঝতে পারো তো আমাকে একটু কমেন্টে বলবে বা টেলিগ্রাম গ্রুপে বলে দেবে, ঠিক আছে, আমি আর একবার ভালোভাবে করে দেবো এটা। এ, বি এবং সি একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারপাশে দৌড়ানোর জন্য একই সময়ে একই দিকে যাত্রা শুরু করে। এ একটি চক্কর পূর্ণ করে 180 সেকেন্ডে, বি 270 সেকেন্ডে, সি 360 সেকেন্ডে। সবাই একই স্থান থেকে শুরু করেছিল, কত মিনিট পর তারা আবার প্রারম্ভিক বিন্দুতে একসাথে মিলিত হবে। তো এখানে আমাদের লসাগু বের করতে হবে সবটা, ঠিক আছে। এই ধরনের অঙ্ক থাকলে লসাগু, এই ধরনের অঙ্ক দৌড়াতে থাকতে পারে বা ট্রাফিক লাইটের অঙ্কগুলো থাকতে পারে, এইরকমই হয়, ঠিক আছে। লসাগু করতে হবে। এদের যদি লসাগু করি তো একদম বড় সংখ্যা নিয়ে যদি আমরা এটা ধরি, তো ডাইরেক্ট 90 নিয়ে নাও, 90 দিয়ে দেখো, এমনিতে বোঝা যায় 90 দিয়ে এগুলো ভাগ যাবে, 90 2 180, হ্যাঁ, 3 90 270, আর 4 90 হচ্ছে 360, আর একবার যাবে এটা 2 দিয়ে, ঠিক আছে। 2 দিয়ে দিলে 1, 3টা যাবে না, এটা 2, লসাগুতে একটা না গেলে হবে, যে কোনো দুটা গেলে হবে, ঠিক আছে। তাহলে এদের লসাগু কত হবে, তাহলে 90 2 180, আর এদিকে 3 2 6, তো 6 18 108, তার মানে 1080, তো লসাগু হচ্ছে 1080। আচ্ছা, এগুলো সবটা কী ছিল, সেকেন্ডে ছিল, ঠিক আছে। তার মানে 1080 সেকেন্ড পর তারা একসঙ্গে মিলবে, কিন্তু উত্তর মিনিটে চেয়েছে। এবার সেকেন্ডকে যদি আমরা মিনিট করি, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট হয়ে যাবে সেকেন্ডকে। এটা যদি ভাগ করি তাহলে এটা কত হবে, 6 18 108, তাহলে মানে 18 মিনিট পর। উত্তর হচ্ছে 1080 মিনিট পর। এবার মিনিটে উত্তর চেয়েছে, ওটাকে মিনিটে কনভার্ট করে দিলাম 18 মিনিট পর, ঠিক আছে। একটি মিশ্রণে উপাদান এ ওজনের দিক থেকে 20%, 120 কেজি উপাদান এ পেতে কত পরিমাণ মিশ্রণের প্রয়োজন হবে। মানে বলছে যে একটা মিশ্রণে উপাদান এটা 20% হয়, কিন্তু এখানে বলছে কত কেজি উপাদানে 120 কেজি থাকবে। তার মানে 20%, আমি ধরে নিলাম যে পুরো যেটা থাকবে মিশ্রণটা ওটা 100%, 100%-এর মধ্যে 20% উপাদান ইয়ে, ঠিক আছে। তো 20% সমান যদি 120 হয়, তো টোটাল উপাদান কত, মানে 100% মানে কত, ঠিক আছে। তাহলে 120 গুণিত 100/20, মানে এটা উল্টে দিলাম, ঠিক আছে। এটা 6 দিয়ে কাটবে, তার মানে 600। তো টোটাল উপাদান হচ্ছে 600, 600-র মধ্যে 20% অর্থাৎ 120 কেজি উপাদান ইয়ে থাকবে, ওকে। একটি বস্তুর ক্রয় মূল্য 6800 টাকা, লাভের শতাংশ 30%, বস্তুটির বিক্রয় মূল্য কত। লাভের শতাংশ 30%, মানে একটা বস্তু যদি 100 টাকায় কেনে, তাহলে 130 টাকায় বিক্রি করবে, লাভ 30 টাকা করবে, তো ক্রয় মূল্য 100 টাকা হবে। কিন্তু এখানে ক্রয় মূল্য 6800, আর এটা হচ্ছে 130টা বিক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য 6800 বলেছে, তো অর্থাৎ 100 সমানই 6800, মানে ক্রয় মূল্য আমরা 100 ধরলাম, তো বিক্রয় মূল্য 130 হবে। তো 100 সমান যদি 6800 দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমাদের 130-এর মানটা বের করবো, অর্থাৎ বিক্রয় মূল্যটা বের করবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো 6800 গুণিত 130/100, 0 0 কেটে দাও, 0 8 13 104, একটাই আছে অপশানে না, 40, এটাই হবে তাহলে 6 13, ঠিক আছে, অপশান ডি হবে অ্যান্সার। একটি বস্তুর ক্রয় মূল্যের 20% তার বিক্রয় মূল্যের 25%-এর সমান, ক্ষতির শতকরা হার কত। ক্রয় মূল্যের 20%, ক্রয় মূল্য মানে সিপি অর্থাৎ কস্ট প্রাইস, এর 20% মানে 20/100, সমান বিক্রয় মূল্য মানে এসপি
25/100, ঠিক আছে। এটা সমান এখান থেকে ক্রয় মূল্য অর্থাৎ সিপি আর এসপির মানটা বের করবো। 100 এমনিতে কেটে যাবে দুদিকে, আরও যদি কাটো তো কাটতে পারো, না বাদ দাও। এদিকে দেখো CP/SP, তো এইরকম ভগ্নাংশ নিয়ে আসলে কী হবে, যেটার সঙ্গে গুণ হয়ে থাকবে ওটার অপোজিটে থাকবে, ঠিক আছে, মানে কোনাকুনি থাকবে। সিপির সঙ্গে 20 গুণ হয়ে আছে, তার মানে কোনাকুনিতে 20 হবে, সিপির কোনাকুনি গুণ হবে, ঠিক আছে। আর এটা হবে তাহলে 25, ঠিক আছে। দেখো এটা কোনাকুনি গুণ করলে আবার এটাই চলে আসবে, তাই না? তার মানে সিপি পেয়ে গেলাম আমরা 25 আর এসপি পেয়ে গেলাম 20। সিপি অর্থাৎ ক্রয় মূল্য, মানে 25 টাকার জিনিস কেনে আর 20 টাকায় বিক্রি করে, তার মানে 5 টাকা ক্ষতি হয়। তো 25 টাকার জিনিসে ক্ষতি করছে কয় টাকা, 5 টাকা। তো শতাংশ চেয়েছে, তো 100 টাকায় জিনিসে কত ক্ষতি হবে, ঠিক আছে। তো 5 5 এ 25 আর 5 20-তে 100, তার মানে 20% ক্ষতি। ওকে, বি এর চেয়ে 30% বেশি, সি বি এর চেয়ে 20% কম, এ সি এর শতকরা কত ভাগ? দেখো এ বি আর সি, তো বি এর চেয়ে 30% বেশি, মানে এ যদি 100 হয় তো বি 30% বেশি হবে, মানে 130 হবে। আর সি বি এর চেয়ে 20% কম, মানে 130-এর 20% কম হবে, ঠিক আছে। 20 কম না, 20%। তো 130-এর যদি আমরা 20% বের করি তো কত হবে, 13 দিয়ে 26, তার মানে 26 কম হবে। তো 130 থেকে 26 যদি কম করে দিই তো এটা কত হবে, 104, তার মানে সি হবে তাহলে 104। এবার অঙ্ক কি বলেছে যে এ সি এর শতকরা কত ভাগ, মানে এই 100টা 104-এর কত ভাগ, তো 104-এর মধ্যে 100 এতটি ভাগ, কিন্তু এটা বলেছে শতকরা কত ভাগ, আবার আমাকে শতকরার জন্য 100, মানে 104-এর মধ্যে 100, তো 100-র মধ্যে কত, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তো 104-এর মধ্যে যদি 100 হয় তো পার্সেন্টেজ নিয়ে আসলে 100-র মধ্যে কত হবে, এবার এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন যদি করি তো 2 দিয়ে এটা যদি আমরা কাটি তো 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে এটা হবে 25, 4 দিয়ে এটা কাটলে হবে 26, 2 দিয়ে কাটলে এটা 13, 2 দিয়ে কাটলে এটা হবে 50, তার মানে 5 25 125, অর্থাৎ 1250, আর নিচে 13, মানে 13 দিয়ে ডাইরেক্ট ভাগ করে নাও। তো 9 13 117, 9 সবটাতেই রয়েছে, 15 থেকে 7 বাদ 8, 6 13 78, মানে 96 হবে, অপশন এ। ওকে, এস একা একটি কাজের 2/3 অংশ 16 দিনে করতে পারে। আচ্ছা দেখো, 2/3 অংশ যদি 16 দিনে করে তো সম্পূর্ণ কাজ অর্থাৎ এক অংশ কত দিনে করবে, তার মানে 16 গুণিত 3/2, তার মানে 8 দিয়ে কাটলে 24, ঠিক আছে। তার মানে এস একটা কাজ 24 দিনে করে, ঠিক আছে। এবার কি বলছে, আর এসের চেয়ে 4 গুণ বেশি দক্ষ, তার মানে এখানে কি বলছে, এদিকে চলে আসা, আর এসের চেয়ে 4 গুণ বেশি দক্ষ, তার মানে আর এস যদি একদিনে একটা কাজ করে তো আর 4টা কাজ করতে পারবে, দক্ষ বেশি, ঠিক আছে। কিন্তু এস 24 দিনে কাজ করেছে, তো এস একদিনে একটা কাজ করতে পারছে, তো 24 দিনে 24টা কাজ করবে, তার মানে টোটাল 24টা কাজ রয়েছে, ঠিক আছে। এখানে গুণটা এভাবে লেখা আমার ঠিক হলো না, বুঝতে পারছো কি না? টোটাল 24টা কাজ রয়েছে, এস একদিনে একটা কাজ করবে, তার মানে 24 দিনে 24টা কাজ করবে, অর্থাৎ টোটাল 24টা কাজ রয়েছে। এবার ওই 24টা কাজকে আরকে দিয়ে করাবো, তো আর তো একদিনে 4টা করে কাজ করছে, তার মানে 24টা কাজ ওই 6 দিনে করে দেবে, 24কে 4 দিয়ে ভাগ, 6 দিনে করে দেবে, একদিনে 4টা কাজ, মানে 6 দিনে 24টা কাজ, 4 6 24, তো তাহলে বলছে কত দিনে শেষ করবে, আর 6 দিনে, অপশন বি। 40 জন লোক প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে, 50 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে। প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 75 দিনে এই দেওয়াল তৈরি করতে কতজন লোক প্রয়োজন হবে। আচ্ছা দেখো, লোক চেয়েছে তো লোকটাকে ডান দিকে রাখবো, হ্যাঁ, ঘন্টা আর দিন আর লোক, 9 ঘন্টা করে কাজ করছে, 50 দিন লাগছে, লোক থাকছে 40 জন, তাই তো। আর 6 ঘন্টা করে কাজ করবে, 75 দিন কাজ করবে, কয়জন লোক লাগবে, লোকটা চেয়েছে। এবারে দেখো এই ধরনের অঙ্ক এইভাবে করবে, আমি বলছি। প্রথমে 40 টাকা লিখে দেবে, যেটা নিচে জিজ্ঞাসা চিহ্ন আছে ওটা লিখে দেবে, গুণ দিবে। এবার ধরো যে এটা নেই, এখানে এই দিনটা বাদ দিয়ে দাও, এখানে নেই ধরো,
একবারের জন্য, এক মুহূর্তের জন্য এটা ধরো নেই। তার মানে ঘন্টার লোক যদি থাকে, তো 9 ঘন্টা যদি কাজ করে আর 40 জন লাগে, তো 6 ঘন্টা করে যদি কাজ করে তো বেশি জন লাগবে। কেন বেশি লাগবে? ঘন্টা কমিয়ে দিল, দিন কমিয়ে দিল, মানে লোক বেশি লাগাতে হবে। দিন না, সময়টা কমিয়ে দিল। এখানে 9 ঘন্টা করে কাজ করছিল তো 40 জন লাগছিল, তো 6 ঘন্টা করে কাজ করবে তো লোক বেশি লাগবে। ঘন্টা কমিয়ে দিল মানে লোকটা বেশি লাগবে। যখন বেশি লাগবে, বুঝতে পারছো, তখন এর মধ্যে বেশিটা উপরে থাকবে। 9 উপরে 6, মানে উল্টাবে না, ওই কারণে এই গল্প বলছি, ঠিক আছে? উল্টে দিলে অঙ্ক ভুল। এবারে দেখো যে এবার এই ঘন্টাটা নেই, আর দিন দিয়ে আর এটা দিয়ে কাজ করো, ঠিক আছে? তো দেখো 50 দিন যখন কাজ করছে তো 40 জন লাগছে, তো 75 দিন যদি কাজ করে তাহলে লোক কমিয়ে দিলেও হবে। 50 দিনে 40 জন লাগছিল, এবার 75 দিন মানে বেশি দিন ধরে কাজ করবে। বেশি দিন ধরে যখন কাজ করবে তো লোক বেশি লাগে, কী করবে? কম লাগাতে হবে, ঠিক আছে? তাহলে লোক এখানে কম লাগছে, ঠিক আছে? তো কম লাগলে কমটা উপরে, মানে 50টা উপরে, আর নিচে 75, ঠিক আছে? এবারে এটা ক্যালকুলেশন করো। 25 দিয়ে কাটলে এটা 2, 25 দিয়ে কাটলে এটা হবে 3, 3 দিয়ে কাটলে এটা হবে 3 3 9, 2 দিয়ে যদি এটা কাটি তো এটা হবে 3 দিয়ে 6, এই 3 3 কেটে গেল, থাকলো 40। তো অপশন সি হচ্ছে অ্যান্সার, 40। ওকে। ট্রেন এর দৈর্ঘ্য 500 মিটার, ট্রেন বি এর দৈর্ঘ্য 200 মিটার। উভয় ট্রেন একে অপরকে 35 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেন দুটি বিপরীত দিকে চলেছে। এ এবং বি এর মোট গতিবেগ কত? আচ্ছা, মিটার পার সেকেন্ডেই আছে, চাপ নেই। দেখো দুটি ট্রেন যখন অতিক্রম করবে মানে দুটি ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো ওটা দুটি ট্রেনের দৈর্ঘ্য কত সেকেন্ডে? 35 সেকেন্ড। তো 35 সেকেন্ডে যাচ্ছে 500 প্লাস 200 মানে 700 মিটার। এবার মিটার পার সেকেন্ডে চেয়েছে মানে 1 সেকেন্ডে কত? তো 1 সেকেন্ডে কত? তার মানে 700কে 35 দিয়ে ভাগ করতে হবে। তো 700কে যদি আমরা 35 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? এটা 35 2 70 মানে 20, ঠিক আছে? তো অপশন বি হচ্ছে অ্যান্সার। একটি ট্রেনের গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটির দৈর্ঘ্য 250 মিটার। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় মিনিটে লাগবে? আচ্ছা, দেখো গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার মানে 1 ঘন্টায় যায় 10 কিলোমিটার। এখানে যেহেতু মিটার আছে তাহলে আমাদের সবটাকে মিটার করে নিতে হবে। মানে 10 কিলোমিটারকে যদি আমরা মিটার করি, তো দেখো কিলোমিটারকে মিটার করলে কি হবে? 1000 দিয়ে গুণ, মানে 10,000 হয়ে যাবে, 10,000 মিটার। এবার এটাকে মিটার করে নিলাম, তো এই ঘন্টাটাকে সেকেন্ড করতে হবে। 1 ঘন্টায় 3600 সেকেন্ড, তার মানে 10,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ডে। বা ওইটা অন্যভাবেও করতে পারো, 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে পারো, যেভাবে করো। আমি যেটা করছি ওটা একবার বুঝে নাও, তাহলে হয়ে যাবে। 10,000 মিটার যাচ্ছে কত? 3600 সেকেন্ডে, এই যে গতিবেগটা যেটা, ঠিক আছে? তাহলে 250 মিটার কত সেকেন্ডে যাবে? এটাই অঙ্ক, বাস বের করো তাহলে। তো 3600 গুণিত 250/10,000, উল্টে গেল ঐকিক নিয়মে যেটা করি আমরা। তো একটা শূন্য, এখানকার দুটো শূন্য, হ্যাঁ। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটলে 2, আর এটা 2 দিয়ে কাটলে এটা হবে 18। তার মানে 5 18 90। তো 90 সেকেন্ড লাগবে, কারণ সেকেন্ড কেন, আমরা সবটা তো সেকেন্ড মিটার আর সেকেন্ডে নিয়ে চলে এসেছি। তো 10,000 মিটার করেছি, 3700 সেকেন্ড করেছি, তো 90 সেকেন্ড লাগবে। কিন্তু অঙ্কতে বলেছে যে মিনিটে কত টাইম লাগবে। তো সেকেন্ডকে আমরা মিনিট যদি করি তো 60 দিয়ে ভাগ, আগেই বলেছি। তো 90কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তো এটা ভাগ করলে 0 0 কেটে যাবে। আর এটা তাহলে 3 2 আর এটা 3 3, মানে 3 এর 2। তো 3 এর 2 মিনিট টাইম লাগবে। অপশন এ হচ্ছে অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ।